স্বাগত দর্শক, নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসেন শাহাদাত। আপনারা জানেন দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ করে থাকি এবং এছাড়া দেশ বিদেশের নানান খবর থাকে। আমাদের মুদ্রা বাজার, শেয়ার বাজার সহ আন্তর্জাতিক বাজারের খবরাখবর আমরা জানিয়ে থাকি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ব্যাংক মার্জার। সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন, তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেব। তবে তার আগে আমাদের কাছে কিছু সংবাদ আছে, আমরা একটু আপনাদেরকে জানাতে চাই। এলপিজির 12 লিটার সিলিন্ডারের দাম 1000 টাকার নিচে হওয়া উচিত। দাম কমাতে ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রাজধানীর সোনারগাঁওয়ে বাংলাদেশ এলপিজি অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তা বিষয়ক পলিসি বিষয়ক এক আলোচনায় এমন মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বিগত সরকারের গুটি কয়েক রাজনীতিবিদ এবং তাদের সহযোগীরা মিলে গ্যাস সংকট তৈরি করেছেন। রূপসার মতো অনেক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে যেগুলোর প্রয়োজন আদৌ ছিল না। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের ঘাটতি মেটাতে বাপেক্সের জন্য নতুন রিট করা হচ্ছে, তবে তার অগ্রগতি সন্তোষজনক না বলেও মন্তব্য করেন জ্বালানি উপদেষ্টা। তবে ভোলা এবং অন্যান্য জায়গায় গ্যাস উত্তোলন হলে সংকট কিছুটা দূর হবে বলে জানান তিনি। এই এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে এটা 1000 টাকা কমে আসা নিচে আসা এবং আরো যেটা সমস্যা, যেটা মনের উপরে খারাপ গ্রাহকের জন্য, সেটা হচ্ছে যে এই যে 1200 টাকার এলপিজি সিলিন্ডার বিক্রি হয় 1500 কোটি 1500 টাকা। এইটাকে করতে হবে। দর্শক, শুরুতেই বলছিলাম ব্যাংক একীভূতকরণের চ্যালেঞ্জ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন এফসি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আজকের আলোচনায়। আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন ব্যারিস্টার AM মাসুম, কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক। জনাব মাসুম, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আমরা শুরুতেই যেতে চাই জনাব মাহমুদ হোসেন, আপনাদের ব্যাংক 5টি ব্যাংকের মধ্যে একটি যেটি একীভূত হতে যাচ্ছে। আপনাদের ব্যাংকের এই মুহূর্তে আপনারা রাজি হয়েছেন যে মার্জারে যাবেন। একটু জানতে চাই যে আসলে সমস্যাগুলো কি হতে পারে মার্জার হওয়ার পর, আপনারা ব্যাংক হিসেবে কি সমস্যা সম্মুখীন হতে পারেন? ধন্যবাদ আপনাকে। জি দেখুন, ব্যাংকের কোন পরিপ্রেক্ষিতে এই একটা অ্যাকশন যেটা বাংলাদেশ ব্যাংক নিচ্ছে, যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট অ্যাপ্লাই করে ওনারা যে 5টা ব্যাংক একত্রীভূত করে তারপরে একটা ব্যাংক করবে, এখানে আপনার যদিও এটা মার্জার বলা হচ্ছে, বাট ইফেক্টিভলি এখন পর্যন্ত আপনার মিডিয়ার মাধ্যমে যে তথ্য জানা যাচ্ছে সেটা হচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক হিসাবে একটা ব্যাংক নতুন করে ফর্ম করে ওই ব্যাংকে এই 5টা ব্যাংককে অ্যাকোয়ার করবে, মানে অনেকটা একুইজিশনের মতো, অথবা সেটা মার্জার স্কিম আপনি যাই বলেন টেকনিক্যাল ওয়ার্ডে। তো এখন বিষয়টা হচ্ছে যে কেন এই অবস্থা তৈরি হলো। আপনি যদি দেখেন যে বিগত শাসন আমলে এই ব্যাংকগুলোর একদম আপনার মনে করেন ডেট করে ফেলা হয়েছে, এগুলোর মৃত্যু সংঘটিত হয়েছে ব্যাংকের, বা আপনার একটা বিজনেস যে ফিজিবিলিটি আছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে 2021 সনের দিকে। তো তারপরে যদি প্রশ্ন রাখেন যে এই পর্যন্ত 2024 পর্যন্ত কিভাবে চলছিল, দেখবেন আমরা তৎকালীন সময়েও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বাংলাদেশ ব্যাংক অনৈতিকভাবে টাকা ছাপিয়ে এই ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছিল। তো টেকনিক্যাল ওয়ার্ল্ডে আমরা যদি বলি যে এটা অনেকটা যে ব্যাংকগুলো 2021 কিন্তু ক্লিনিক্যালি ডেড হয়ে গেছিল, লাইফ সাপোর্টে চলে গেছিল, এটাকে আর্টিফিশিয়ালি সাপোর্ট দিয়ে জাস্ট ধরে রাখা হয়েছিল। যেহেতু এই যে লুটপাট হয়েছে দেদারসে, এটা যেহেতু তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় বা একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে এই ব্যাংকগুলো
থেকে অর্থ লুটপাট হয়েছিল, সেটা শুধুমাত্র ডিপোজিটরদের টাকা লুটপাট হয়নি, সেটা শুধু বিনিয়োগকারী যারা সেকেন্ডারি মার্কেটে শেয়ার কিনেছে বা প্রাইমারি মার্কেটে আইপিও ইস্যু করার সময় শেয়ার কিনেছে তাদের টাকাই লুটপাট করা হয়নি। ইভেন বাংলাদেশের যেটা বড় বড় কর্পোরেটগুলো আছে বা ইভেন গভর্নমেন্টের যে কর্পোরেশনগুলো আছে ওখান থেকে এফডিআর এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেটাও কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই যে একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বিভিন্ন পার্টি থেকে টাকা নিয়ে এই টাকাটা ব্যাংক থেকে নামে বেনামে বৈধভাবে অবৈধভাবে আপনার লোনের নামে সরিয়ে নেওয়া হয়েছে। তারপর কিন্তু এই ব্যাংকগুলো নিজে টিকে থাকার মতো অবস্থা ছিল না। এটা 2024 আগস্টের পরে এটা যখন রিফ্লেক্টেড হলো, ব্যাংকগুলো যখন আপনার গ্রাহকদের টাকা দিতে পারলো না তখন বাংলাদেশ ব্যাংক ইন্টারভেনশন করলো। প্রথম দিকে কিছু লিকুইডিটি সাপোর্ট দিল। এখন এখানে প্রশ্ন আসে যে দেখেন এই ব্যাংকগুলো কি আসলে বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশন ছাড়া টিকে থাকতে পারতো কি না? আদতে কিন্তু এটা কখনো টিকে থাকতে পারতো না। ইভেন বাংলাদেশ ব্যাংক যতটুকু লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত হয়নি, কারণ মিডিয়াতে এত বেশি নেতিবাচক ইনফরমেশন ছিল যে এই ব্যাংকগুলোয় যার যা ডিপোজিট আছে সেটা কিন্তু খুবই রিস্কে পড়ে গেছে, ফেরত পাওয়া যাবে না। কাজেই সবাই কিন্তু টাকা উঠিয়ে নেওয়ার একটা হিড়িক পড়ে যাচ্ছিল। তো এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশন কিন্তু বিকেম ম্যান্ডাটরি, অর আপনার মনে করেন শুধু আর্জেন্ট বলবো না, বাধ্যতামূলক হয়ে গেছিল। এটা কি একরকম জোর করে করা হচ্ছে? এই ধরনের বিভিন্ন সময় আমরা শুনছি যে জোর করে আসলে একীভূত করার ফলাফল ভালো হবে না। মানে আপনাদেরকে কি জোর করে একীভূত, মানে আপনারা চাননি, আপনাদেরকে জোর করে করা হচ্ছে? এখন ইস্যুটা হচ্ছে এটাই, আমি একটু পরিপ্রেক্ষিত বর্ণনা করে আপনাকে বলছিলাম যে এই 5টা ব্যাংক সহ আরো কিছু ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের কিন্তু স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন লাগবে। এখন সেই ইন্টারভেনশনটা বাংলাদেশ ব্যাংক কি 5টা ব্যাংক এক করে তারপরে ইন্টারভেনশন করবে, একুইজিশন করে ইন্টারভেনশন করবে, না আলাদা আলাদাভাবে ফান্ড সাপোর্ট দিবে? এটা বাংলাদেশ ব্যাংকের বিবেচনার বিষয়, যেটা আমরা বলেছি। বাট আমরা এটা স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট ছাড়া এই ব্যাংকটা টিকবে না। তো এখন বাংলাদেশ ব্যাংক সেখানে ডিসাইড করেছে, বাংলাদেশ ব্যাংক যে নতুন একটা আইন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসছে, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট, ওই অনুসারে ডিসাইড করেছে যে ওনারা এটা একুইজিশন করে করবে। তো এখানে দুটো ব্যাংক সঙ্গত কারণেই তারা কিন্তু দ্বিমত পোষণ করেছে। সরাসরি তারা মিডিয়ায়ও বলেছে যে তারা এই একত্রীভূতকরণ যেটা, এটার সাথে তারা এগ্রি না, তারা মনে করে আলাদাভাবে এটা অপারেট করবে। বাট বাংলাদেশ ব্যাংক আপনার ডিসাইড করেছে যে না, তোমরা যেহেতু একারা পারছো না এবং তোমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এরকম নাই যে তোমরা গ্রাহকদের সাপোর্ট দিতে পারবা, তো কাজেই আমরা এটা অ্যাকোয়ার করে এটা একত্রীভূত করব। তো এটা তারা ইউনিলেটার। যে আমি আপনার কাছে আসবো, আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে আপনারা কি সমস্যার সম্মুখীন হবেন সেটি নিয়ে আসবো, সেই প্রশ্ন উত্তরটি আমি পাইনি। আমি এই মুহূর্তে জনাব মাসুমের কাছে যেতে, জনাব ব্যারিস্টার মাসুম, সরকার, আমি একটু যদি কোট করি, বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, তিনি বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকগুলোর সাথে একীভূত করা হলে সেটি সঠিক সিদ্ধান্ত হতো। মানে যদি অন্যান্য দেশের উদাহরণ টেনে তিনি বলেছেন যে বাইরের দেশে এটি সুন্দর প্র্যাকটিস আছে, সেখানে ভালো ব্যাংকগুলো অফার করে দুর্বল ব্যাংকগুলোকে তাদের সাথে একীভূত হওয়ার জন্য। তারপরে তাদের অ্যাসেসমেন্টের পর যদি মনে হয় যে তাদের অবস্থা কেমন, সব কিছু মিলে একটি মানে উইন উইন সিচুয়েশনে গিয়ে সেই ধরনের কাজগুলো করা হয়। বাংলাদেশে এই আগেও ভালো ব্যাংকের সাথে দুর্বল ব্যাংকের মার্জার হয়েছে, ফলাফল খুব ভালো হয়নি, কিন্তু সবগুলো দুর্বল ব্যাংক মিলে একটি ব্যাংক তৈরি করা, এই উদাহরণ তো আসলে আগে ছিল না। সেটি কি সঠিক সিদ্ধান্ত হয়েছে কিনা? ডক্টর ফাহমিদা খাতুন বলছেন যে এটি আসলে সঠিক সিদ্ধান্ত হয়নি। আপনার মতামত কি? আমি প্রথমে একটু আপডেট দিয়ে নিই, কারণ আমাদের যে এই যে 5 ব্যাংকের যে মার্জার যেটা হচ্ছে সেটা কিন্তু অলরেডি কিন্তু আমাদের হাইকোর্টে কিন্তু একটা মামলা ফাইল হয়েছে এবং সেটা কিন্তু অন চ্যালেঞ্জ আছে। জি, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার আমাদেরকে দেখতে হবে সিচুয়েশন, আমরা যে সিচুয়েশনটা ফেস করছি সেই সিচুয়েশনে আমার অল্টারনেটিভ অপশন কি কি ছিল। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং যদি আপনি ফাইন্যান্স অ্যাডভাইজারের অবস্থাটা দেখেন, সেই জায়গায় যদি আপনি তাকে দেখেন তার হাতে অপশন কি কি ছিল। এখন মার্জার বা অ্যাকুইজিশন সেটা কিন্তু আপনি ইম্পোজ করতে পারছেন না। এখন ভালো ব্যাংক যারা, তারা যদি
খারাপ ব্যাংকে নিতে না চায়, তার বোর্ড থেকে যদি সেই রেজলিউশন পাস না হয়, তাহলে এইটা সেন্ট্রাল ব্যাংকের পক্ষে কোনোভাবেই ইম্পোজ করা যায় না। এবং আপনি যে পৃথিবীর অন্যান্য যে দেশের এক্সাম্পল কথা বলেছেন, যেমন থাইল্যান্ডে হয়েছে, সাউথ কোরিয়াতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে, আপনার মালয়েশিয়াতে হয়েছে, এইসব দেশে আমরা দেখেছি যে 90s সময় এটা শুধু ভালো ব্যাংকের সাথে না, ইভেন খারাপ ব্যাংকেরও অনেকগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একসাথে মার্জার হয়েছে। এবং সেইটা ওই ক্রাইসিস সিচুয়েশনে এগুলি আপনাকে দেখতে হবে যে আপনার হাতে অপশন কি কি আছে, যেই অপশনগুলি আপনি অ্যাভেইল করবেন। বাংলাদেশ ব্যাংকের হাতে মার্জার ছাড়া কোনো অপশন আমার কাছে মনে হয় না আছে। কারণ আরেকটা অপশন যেটা হলো যেটা অ্যাকুইজিশন, যদি অ্যাকুইজিশন করতে যায় সেই জায়গায় বাংলাদেশ ব্যাংকের বা গভর্নমেন্টের যেটা হলো যে আপনার ওই ডিফিসিটটা অনেক বেশি হয়ে যাবে, মানে ফিসকাল ডিফিসিট বা ফিসকাল, যেমন এই যে যারা এখানে ডিপোজিটর ছিল বাংলাদেশ ব্যাংকের বা গভর্নমেন্টের, এটা বাধ্যতারা, যেহেতু তারা লাইসেন্স দিয়েছে এই প্রত্যেকটা আমানতকারীকে তাকে তার টাকা রিটার্ন দেওয়া। এখন যদি অ্যাকুইজিশন হতো তাহলে কিন্তু টোটালটাই করতে হতো। সেই সিচুয়েশনে বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টের ফিসকাল ডিফিসিটটা অনেক বেশি হতো, সেই জন্যই তারা মার্জারের অপশনে গিয়েছে। এখন মার্জারের অপশনে যখন গিয়েছে, এই যে 5টা ব্যাংক, এখন এই 5টা ব্যাংকের মধ্যে আমরা দেখি 3টা ব্যাংক তো একেবারে 95%-এর বেশি তার নন পারফর্মিং লোন। তাহলে 95%-এর বেশি যদি নন পারফর্মিং লোন হয়, তাহলে এটা কিভাবে সার্ভাইভ করবে? এবং আমরা যে দেখেছি যে বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর, তারা কিন্তু আপনাকে এটাকে কি বলে প্রিন্টিং এর মাধ্যমে, টাকা প্রিন্টিং এর মাধ্যমে সাপোর্ট করে দিয়ে গেছে, কিন্তু সেইটা কিন্তু সম্ভব হচ্ছে না। এখন বাংলাদেশ ব্যাংক যে কনসেপ্টে আসছে সেটা হলো যে একটা অনেক বড় ব্যাংক, যেখানকার তার পেইড আপ ক্যাপিটাল, বাংলাদেশের ইতিহাসে এত বড় পেইড আপ ক্যাপিটালের কোনো ব্যাংক এখন পর্যন্ত হয়নি। এবং সেই 5টা ব্যাংকে আপনি যে ব্রিজ ব্যাংকের মাধ্যমে করা হচ্ছে, তার মাধ্যমে কি এই 5টা ব্যাংকের এখানে যেটা হলো যে আমাদের যে ব্যাংক অর্ডিন্যান্স যেটা 2025 যেটা অলরেডি ড্রাফট আকারে, কিন্তু এখন কিন্তু ফাইনাল হয়নি। তো সেইখানে যে কনসেপ্টে তারা অ্যাডভান্স হচ্ছে, সেখানে হলো যে এখানে যারা এই মার্জারের যে প্রপার যে কনসেপ্ট, যেটা আমরা কোম্পানি আইনের সেকশন 228, 229-এ পাই, বা ওয়ার্ল্ড ওয়াইড যে মার্জার যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী তারা যেতে পারছে না, বিকজ আমাদের যে প্র্যাকটিক্যালিটি সেইটা সাপোর্ট করে না। সেই জন্যই তারা এই অর্ডিন্যান্স রেজুলেশন 2025 করেছে। এবং সেখানে আপনি দেখেছেন যে মার্জার যদি হয়, এই যে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার থাকবে তাদেরকেও কিন্তু কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেইটা কিন্তু এমনি রেগুলার মার্জারে বা রেগুলার আইনে, কোম্পানি আইনে, সেটা কিন্তু কোনো ধরনের এই ধরনের আপনার কনসেপ্ট নাই, কিন্তু এইটা কিন্তু তারা নিয়ে আসছে। সেকেন্ড, আপনি যদি দেখেন যে এই যে বোর্ডটা যেটা হবে, আপনি দেখেন যে অলরেডি তারা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টের মাধ্যমে এই যারা এমডি এবং যে ম্যানেজমেন্ট আছে তাদের কাছ থেকে গ্রাজুয়ালি এটা টেক ওভার হবে। এখন এই যে 5টা ব্যাংকের যারা স্পন্সর শেয়ার হোল্ডার বাদে যারা অর্ডিনারি শেয়ার হোল্ডার, এখানে কিভাবে আপনাকে প্রত্যেকটা ব্যাংকের বোর্ড থেকে রেজলিউশন হতে হবে যে এক্সচেঞ্জ রেটটা কি হবে। তার মানে হলো একটা স্কিম প্রিপেয়ার হবে। স্কিম প্রিপেয়ার হয়ে এই এক্সচেঞ্জ রেটটা করার সময় তাদের কি কি করতে হয়, একটা হলো ন্যাপ টু ন্যাপ করবে, নেট অ্যাসেট ভ্যালু টু নেট অ্যাসেট ভ্যালু, অথবা আপনার ইপিএস টু ইপিএস, আর্নিং পার শেয়ার টু আর্নিং পার শেয়ার, অথবা কোটেড প্রাইস টু কোটেড প্রাইস, যেটা মার্কেট প্রাইস। তাহলে এইভাবেই তারা কিন্তু স্কিম প্রিপেয়ার করবে। স্কিম প্রিপেয়ার করার পরে তারা যে ব্যাংকটা বলছে, এটা যেমন ধরেন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই যে গভর্নমেন্টের যেভাবে, এইভাবেই একটা বড় একটা ব্যাংক ব্রিজ ব্যাংক আকারে থাকবে। এবং তারা যদি রাইট স্ট্র্যাটেজিক পার্টনার পায়, তাহলে সেইটা আবার তাদের হাতে হ্যান্ড ওভার করবে, যদি প্রপারলি তারা পায়। এর বাহিরে বাংলাদেশ ব্যাংকের এই ইমিডিয়েট 1 ইয়ারের মধ্যে কোনো ধরনের অপশন আমার কাছে মনে হয় না কেউ এর চাইতে প্র্যাকটিক্যাল কোনো অপশন দিতে পারে। এবং সেইটাই আমার মনে হয় যে তারা ব্যাংক, অনেকগুলি অপশন আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে এই সময়ের এখন আপনার হাতে অপশন, বেস্ট অ্যাভেলেবল অপশনটা কি। এবং সেইটার জন্য তারা যে আইনটা করেছে, আমার কাছে মনে হয় যে এই আইনে কিছু লুপহোলস আছে, যেহেতু এটা অনেক বেশি থট আউট এবং সময় নিয়ে করা, এবং অনেক এক্সপার্ট যারা ব্যাংকিং প্র্যাকটিস করে এরকম এক্সপার্ট প্রয়োজন হতো। এইটা হয়তোবা পরে যখন পার্লামেন্টে রেটিফাই করা হবে, তখন হয়তোবা যেগুলি আপনার আরো অমিশন বা কিছু লুপহোলস যেগুলি আছে সেটাকে অ্যাড বা অ্যামেন্ড করা আইনের এই দুর্বলতা নিয়ে আমরা, জায়গাটা আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করা।
জি। এর বাহিরে অনেক কিছুই, ধরেন একটা মার্জার হতে হলে এই 3 মাস 6 মাসের মধ্যে সম্ভব না। যে কোনো দেশে আমরা দেখেছি প্রায় 2 to 3 ইয়ার্স এর মার্জারের লাগে, কারণ টাইম টু টাইম আপনার ইস্যু আসবে। যেমন ধরেন এখানে 1800 এমপ্লয়িজ, জি, জনাব মাসুম, আমরা এই বিষয় জনাব মাসুম আপনাকে থামাচ্ছি, আমরা এই বিষয়গুলো নিয়ে আসবো। আইনের যে দুর্বলতার কথা বলছেন, সেই কি দুর্বলতা আছে সেগুলো নিয়ে আসবো, এবং এই যে ইয়েদের কথা বলছেন যে যারা আসলে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের কি হবে, এগুলো নিয়ে কথা বলবো। আমরা একটু জনাব মাহমুদ হোসেনের কাছে জানতে চাই যে আপনাদের যে প্রশ্নটি আমি তখন করছিলাম, যে একটি বিষয় অলরেডি ব্যারিস্টার মাসুম তুলেছেন, যে সেখানকার যে আপনাদের যে কর্মীরা আছে তাদের আসলে কি পরিস্থিতি হবে, সেটি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আপনারা ব্যাংক ব্যবস্থাপনার জায়গা থেকে নেওয়া হচ্ছে কিনা, অথবা বাংলাদেশ ব্যাংকের কি নির্দেশনা আছে? তারা কি সবাই থাকবে, নাকি সেখানে ছাঁটাই প্রক্রিয়া চলবে, বা কি হতে পারে আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এটা দুটো এন্ড, যে বাংলাদেশ ব্যাংক যেহেতু ইন্টারভেনশন করছে এবং নতুন যে ব্যাংকটা সৃষ্টি করছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওটার ব্যবস্থাপনায় কিন্তু আমরা নাই। ওটার ব্যবস্থাপনায় যে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তৈরি করবেন, তো তারা পরবর্তীতে সিদ্ধান্ত দিবেন। বাট সোফার যে নির্দেশনাটা বাংলাদেশ ব্যাংক থেকে আছে, এবং তারা বারংবার এটা নিশ্চিত করেছে যে এই 5টা ব্যাংকই যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের চাকরির নিশ্চয়তা থাকবে এবং তাদের চাকরি থেকে বাদ দেওয়া হবে না। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বারংবার নিশ্চিত করেছে, একটা ব্যাপার। সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে, এটা তো কর্মীদের একটা ইস্যুজ গেল, দেন আরেকটা ইস্যুজ এখানে যে ডিপোজিটরদের কি হবে। এখন স্বল্প যারা পুঁজির যারা ডিপোজিটর আছে, তো এখানে আপনি জানেন যে গত বৃহস্পতিবারে আপনার উপদেষ্টা পরিষদে যে প্রস্তাবনাগুলো উঠেছিল, ওখানে ব্যাংকিং ইন্স্যুরেন্সের মাধ্যমে 1 লাখ টাকার যে লিমিটটা ছিল যে ডিপোজিটরদের পে করবে, ওটা কিন্তু উন্নীত করা হচ্ছে 2 লাখ টাকায়। এবং বাংলাদেশ ব্যাংক থেকেও বলা হয়েছে যে ম্যাক্সিমাম ডিপোজিটরদের ডিপোজিটার পরিমাণ যেহেতু 2 লাখ টাকার নিচে, কাজেই আপনার নতুন ব্যাংকটা যখন আসবে তখন কিন্তু তাদেরকে এই ডিপোজিট অ্যামাউন্টটা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে, যাদের আপনার 2 লাখ টাকা পর্যন্ত সব ডিপোজিটররা পাবে। এখন প্রশ্ন উঠছে যে 2 লাখ টাকার উপরে যাদের আছে তাদেরটা কি হবে। এদেরটা পরবর্তীতে আপনার পে আউট করা হবে, এবং এ ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে ডিপোজিটরদের তেমন কোনো ক্ষতি হবে না। হয়তো তারা টাকাটা অনেক পরে পাবে। এখন প্রশ্ন উঠে যে টাইম ভ্যালু অফ মানি যদি আপনি কনসিডার করেন, যে কেউ তার 2 লাখ টাকা হচ্ছে এখন আছে, মনে করেন 2 কোটি টাকা, সে এখন 2 লাখ টাকা পেল, 1,98,00,000 টাকা তারা ফেরত পাবে হয়তো ধরেন 5 বছর পরে বা 2 বছর পরে, তাহলে বা 15 বছর পরে, তাহলে তার ভ্যালু তো সেম থাকবে না। এবং আমরা যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখি বাংলাদেশে, যেমন আপনার দেখেন বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা, এই দুটোকে কিন্তু গভর্নমেন্ট সিমিলিয়ার ভাবে নতুন একটা ব্যাংক তৈরি করলো বিডিবিএল নামে, এবং ওই দুটোকে কিন্তু মার্জ করলো বা একোয়ার করলো। ওখানে কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো না, কারণ খুব কম মানুষই কিন্তু জানে যে বিডিবিএল নামে একটা ব্যাংক আছে, বা ওখানে সাকসেস রেটটা কিন্তু খুব একটা ভালো না। এটা একটা আমাদের নিকট অতীতের একটা এক্সপিরিয়েন্স আছে। বা অন্য অন্য ক্ষেত্রে যেমন আপনার ইন্টারভেনশন হয়নি, বাট ওখানে যেমন ওরিয়েন্টাল ব্যাংককে নিয়ে বাংলাদেশ ব্যাংক একটা স্কিমে কাজ করছে, বিদেশি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের হাতে তুলে দিচ্ছে, যেটা আলবারাকা ব্যাংক এক সময় ছিল, তাই না? এখন আইসিবি ইসলামিক ব্যাংক আছে, তো ওখানেও কিন্তু খুব একটা সুরাহা হয়নি। কাজেই আমাদের যদি দেশীয় অভিজ্ঞতা দেখেন, তাহলে এই মার্জার বা ইন্টারভেনশনের অভিজ্ঞতাটা যে খুব ভালো সেটা কিন্তু না। এখন এই যে 5টা শূন্যকে একসাথে আপনি মাল্টিপ্লাই করেন আর প্লাস করেন, আলটিমেটলি তো একটাই শূন্য হলো। এটা করে কি আপনার ভালো হবে না আলাদা আলাদাভাবে বাংলাদেশ ব্যাংক একটা সিড মানি দিয়ে অপারেট করলে ভালো হতো? এটা আসলে মনে করেন ভবিষ্যতেই ডিসাইড করবে। কারণ একটা আশঙ্কা যেখানে করা হচ্ছে যে এই 5টা ব্যাংকে যখন একত্রীকরণ করা হবে, তখন এই ব্যাংকগুলো থেকে যারা লুটপাটের মাধ্যমে টাকা দেশে বিদেশে সরিয়ে নিয়েছে, তাদের কাছ থেকে যে পুনরায় রিয়েলাইজ করা,
এই রিয়েলাইজেশন প্রসেসটা আপনার হচ্ছে ব্যাক সাইডে চলে যাবে কিনা, আন্ডার দ্য কার্পেট চলে যাবে কিনা। কারণ আপনি জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, ওখানে যদি একটা কোম্পানি লিস্টেড হয় তারপরে যদি ফেইল্ড করে এটাকে ডিলিস্ট করে দেয়। ডিলিস্ট করে দিলে ওই যে উদ্যোক্তা যারা টাকা নিয়ে সটকে পড়েছে তাদের ব্যাপারে পরবর্তীতে বাংলাদেশের আইন অনুসারে ব্যবস্থা নিয়ে টাকা আদায় করা হয়েছে এমন কিন্তু কোনো সাকসেস হিস্টোরি নাই, রাদার তারা কিন্তু পর্দার আড়ালে চলে যায়। তো এখানেরও যে যারা ঋণ গ্রহীতা ছিল, যারা বিভিন্নভাবে অ্যাজ এ আপনার মনে করেন বিজনেস অলিগার্ক হিসাবে রাজনৈতিক বন্দোবস্তে, রাজনৈতিক প্যাট্রোনাইজেশনে সুযোগ সুবিধা নিচ্ছে, পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তারা এই সুযোগ সুবিধা নিতে চেষ্টা করবে এবং তারা পর্দার আড়ালে চলে যায় কিনা এটাই একটা আশঙ্কা আছে, যেখানে রাষ্ট্র বা সাধারণ ডিপোজিটার অথবা সাধারণ বিনিয়োগকারী যারা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কিনেছে তারা ক্ষতিগ্রস্ত হবে কিনা সেটার একটা আশঙ্কা থেকে যায়। জি, আমি এই প্রশ্ন নিয়ে আসতে চাই ব্যারিস্টার মাসুম। এই যে 5টি শূন্যকে 1 করে সেখান থেকে কোনো রেজাল্ট বের করে আনা, সেটি ভবিষ্যতের উপর ছেড়ে দিতে চাচ্ছেন জনাব মাহমুদ হোসেন, আপনার কাছে কি মনে হয় কোনো রেজাল্ট আসার কি সম্ভাবনা, ভালো কিছু সম্ভাবনা আছে? আমি খুব ডেপথ আলোচনা করেছে মাহমুদ ভাই, থ্যাঙ্কস ফর দিস। বাট আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি যেই সিচুয়েশন বা যেই কেস, বিকজ আমাকে কেস টু কেস বেসিস চিন্তা করতে হবে, এবং এইটা আমাদের যেই মার্জারটা হচ্ছে এটা কিন্তু প্রপার রিয়েল ফর্ম যেই মার্জার সেটা কিন্তু হচ্ছে না। এখানে কিন্তু আপনাকে ওই কাট বিভিন্ন ভাবে একটা ফরম্যাট দ্বারা করানো হয়েছে। এখানে সাকসেসটা কিভাবে হবে, আপনি যদি সিটি ব্যাংকে দেখেন, আপনি যদি ইস্টার্ন ব্যাংকে দেখেন, তাহলে তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। এখানে সাকসেসফুল হবে ডিপেন্ড করবে আপনার ফার্স্ট হলো আপনি ম্যানেজমেন্ট কাদের দিয়ে চালাচ্ছেন। নেক্সট, ম্যানেজমেন্ট যদি ভালো ম্যানেজমেন্ট হয় এবং তাকে যদি অ্যাকাউন্টেবল করেন, অনলি দেন এটা সাকসেসফুল হবে। আর না হলে যে 35,000 crore টাকা দিচ্ছে সেটাও কিন্তু ডেরেইল হবে। দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, এই যারা মাহমুদ ভাই যেটা বললো, যারা লুট করেছে, একেবারে স্পেসিফিকলি লুট করেছে, আপনি যদি তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে না আনেন তাহলেও এটা ফেল করবে, কারণ পরবর্তীতেও এইটা রিপিটেশন হবে। আপনি যেমন গ্রিসে দেখা গেছে যে এরকম মার্জার হয়েছে কিন্তু তাদেরকে আগে অ্যাকাউন্টেবিলিটি করেনি, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি না করার কারণে যেই নতুন ব্যাংকটা হয়েছে সেটাও ফেল করেছে। কিন্তু অন্যান্য দেশে আমরা দেখেছি, যেখানে ইউরোপিয়ান বহু কান্ট্রিতে আমরা দেখেছি যে মার্জার হয়েছে কিন্তু যাদের কারণে ফেল করেছে তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এনেছিল। যদি আপনি তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারেন, অনলি দেন এটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু এটা সাকসেসফুল হবে না। কারণ দেখবে যে এই ধরনের করাপশন করলে তো কোনো ধরনের পানিশমেন্ট হয় না। তার মানে হলো এই যে ইকোসিস্টেমে যারা ইনভলভ ছিল, রেগুলেটর, আপনার যারা ব্যাংকের যারা ম্যানেজমেন্ট ছিল, ব্যাংকের যারা বোর্ডে ছিল, তারপর যারা ক্লায়েন্ট যারা আপনার লোন নিয়েছে, এই প্রত্যেক ইকোসিস্টেমের এই প্রত্যেক স্টেক হোল্ডার্সকে আপনাকে লায়াবল করতে হবে এবং তার লায়াবিলিটির জন্য তাকে দে উইল হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স। অনলি দেন নেক্সট এই যে নতুন যে ব্যাংক হচ্ছে এটা সাকসেসফুল হবে কি হবে না। আরেকটা জিনিস হলো যে 5টা শূন্য আপনি যখন বলছেন, সেখানে তো 5টা শূন্যর সাথে তো আরো 35,000 কোটি টাকা অ্যাড হচ্ছে। তাহলে এখানকার যে 5টা শূন্যর যেই নন পারফর্মিং লোন, সেখানেও তো কিছু অ্যাসেট আছে। সেই অ্যাসেটটা কিভাবে তারা রিকভার করবে এবং কত কুইক ইফিশিয়েন্টলি তারা রিকভার করবে, যদি রিকভারি করতে পারে তাহলে এখানেও কিন্তু শূন্যটা কনভার্ট হয়ে 1, 2, 3 হয়ে যেতে পারে। সাথে সাথে এখানে ধরেন 18,000-এর মতো এমপ্লয়িজ আছে, প্লাস 1100 আপনার যখন ব্রাঞ্চেস, অ্যারাউন্ড 1200 ব্রাঞ্চেস আসে। এখন আপনি যখন কমার্শিয়াল ভেঞ্চার চালাবেন, আপনাকে থট প্রসেসে আসতে হবে যে এটা কমার্শিয়ালি ভায়াবল হতে হবে। তাহলে এই যে এত 18,000 এমপ্লয়িজকে আপনার দরকার আছে, যদি দরকার না হয় কাদেরকে আপনি গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে ছাড়বেন, কাদেরকে আপনার লাগবে, কারা এই লায়াবিলিটির সাথে ইনভলভ, এই যে লুটের সাথে ইনভলভ ছিল, তাদের কনসিকুয়েন্স কি হবে, কারা এখানে ভালো এমপ্লয়িজ, কারা এখানে ইফিশিয়েন্ট এমপ্লয়িজ, এবং কোথায় কোথায় ব্রাঞ্চ আমার অতিরিক্ত আছে, কোন কোন ব্রাঞ্চ আমার লাগবে না, কোথায় কোথায় আমাকে ব্রাঞ্চ আপনার রিপ্লেস করতে হবে। এই যে টোটাল জায়গাটা এবং আপনার প্রোডাক্ট কি কি আছে, কি কি প্রোডাক্ট নতুন করে শেপ দিতে হবে, এই টোটাল ইকোসিস্টেম যেটা আপনি ডেভেলপ করবেন সেইটার উপরে ডিপেন্ড করবে আপনার সাকসেস কি হবে কি হবে না। বাট এই প্রসেসটা কিন্তু নট ইজি, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট প্রসেস এবং
যেহেতু 5টা আপনি দেখেছেন শূন্য, তাহলে এই প্রসেসটা 2 to 3 ইয়ার্স, এবং প্রতিদিন নতুন নতুন ইস্যু আসবে এবং সেই ইস্যুগুলি আপনাকে অ্যাড্রেস করতে হবে এবং সেইটাকে রাইটলি রিজলভ করতে হবে। এবং ওই টিমই পারবে যেই টিম এক্সপিরিয়েন্স, যেই টিম এক্সপার্ট অন ইট। তাহলে এখন যদি আপনি আমাদের যেমন ওই যে অর্ডিন্যান্স, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স 1972 এর অ্যাক্ট 26 অনুযায়ী যদি ওই যে গভর্নমেন্ট ব্যাংকগুলির যেভাবে বোর্ড করে, আপনি যদি সেইটা নিয়ে আসেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আনতে হবে এরকম যাকে আপনি দায়িত্ব দিবেন সে উঠায় নিয়ে আসবে ব্যাংকে, এবং জি। তার অ্যাকাউন্টেবিলিটি এখানে মেক শিওর করতে হবে। অনলি দেন সে ধরনের এফিশিয়েন্ট ব্যক্তিদেরকে আসলে নিয়ে আসতে হবে। বেস্টার মাসুম থাকুন আমাদের সাথে, বিরতির সময় হয়েছে আমাদের একটি, আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হয়েছে বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আলোচনা চলছে মার্জার, ব্যাংক মার্জারের চ্যালেঞ্জ নিয়ে। বিজনেস আওয়ারে আমরা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অর্থনৈতিক বিশ্লেষক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক মাহমুদ হোসেন। স্বাগত আরও একবার। আমাদের সাথে আছেন ব্যারিস্টার AM মাসুম, কোম্পানি আইন বিশ্লেষক। জনাব মাসুম, আপনার কাছে যেতে চাই আমরা এই অংশে, আপনার কাছে যেটা জানতে চাইবো যে বাংলাদেশে যে বর্তমানে আসলে যে ব্যাংকিং ব্যবস্থা চলছে, আমরা গত 15 বছরে আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় দেখেছি যে ব্যাংক লুটপাট হয়েছে বা ব্যাংকের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে। একসময় কিন্তু বাংলাদেশের ব্যাংকিং অবস্থা ভালো ছিল। আমরা যদি ইসলামী ব্যাংকের কথা বলি, আমরা যদি সোনালী ব্যাংকের কথা বলি, অন্যান্য অনেকগুলো ব্যাংক বেশ ভালো করছিল, কিন্তু সেখান থেকে এখন ম্যাক্সিমাম ব্যাংকেরই অবস্থা খারাপ। সামনের দিনে আসলে এই ব্যাংক ব্যবস্থাকে একটি টেকসই অবস্থায় আনা এবং যেখানে আসলে ইনফ্লুয়েন্স মুক্ত রাখার জন্য আসলে আইনগত কোনো পরিবর্তন, কি পরিবর্তন এখানে আনা দরকার, বা এখন যে ব্যাংক কোম্পানি আইন আছে সেটি কি যথেষ্ট কিনা, নাকি এখানে আরো বড় ধরনের কোনো পরিবর্তন দরকার? ধন্যবাদ আপনাকে। প্রথম যেটা মেক শিওর করতে হবে যে আপনাকে অ্যাকাউন্টেবিলিটিটা মেক শিওর করতে হবে। যেখানে ধরেন বাংলাদেশ ব্যাংক এজ এ রেগুলেটরি স্ট্রেট কোন ব্যাংকে কি হচ্ছে তার যে ধরেন মনিটারি পলিসির যে ধরেন রেপো রেট বা এডি রেশিও, SLR, CRR, এই যে জিনিসগুলি মেনটেন করতে হয়, সেটা বাংলাদেশ ব্যাংক সাথে সাথে যে সেই জিনিসগুলি দেখতে পারে যে কোন ব্যাংকের হেলথ কিভাবে খারাপ হচ্ছে। আরেকটা হলো যদি সাসপিশিয়াস ট্রানজাকশন হয়, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তার যদি মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এর যদি আপনি দেখেন সেকশন 23 এবং 24 এ স্পেসিফিকলি বলা আছে যে কোনো সাসপিশিয়াস ট্রানজাকশন তারা আপনাকে স্টপ করতে পারে এবং সেটাকে স্ক্রুটিনি করতে পারে। তাহলে প্রথমত যে রেগুলেটরি বডির, সেই রেগুলেটরি বডির পারফরমেন্স নিয়ে কোয়েশ্চেন। যদি রেগুলেটরি বডি ঠিক থাকতো তাহলে কখনোই এই জিনিস ঘটতে পারতো না। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংক রাইটলি করছে, বাংলাদেশ ব্যাংকের অটোনমি এবং তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার অ্যাকাউন্টেবিলিটি, এইটাকে ইনশিওর করার জন্য নতুন যে আইন করছে আমার কাছে মনে হয় সেইটা করা উচিত। এবং তাহলে আমরা বাংলাদেশ ব্যাংকের যদি যত বেশি অটোনমি হবে, যত বেশি সুপ্রিম হবে, প্রেরোগেটিভ পাওয়ার যত বেশি অ্যাক্সেস করতে পারবে, যত বেশি অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারবেন, তত বেশি এটা স্বচ্ছ হবে। দ্বিতীয় হলো আপনার যে স্টেট ব্যাংকগুলি, আপনি কিছুদিন পরপরই আপনি রিক্যাপিটালাইজেশন চাচ্ছেন, এখন বোধহয় চাচ্ছে 25,000 কোটি টাকা। এই স্টেট ব্যাংকগুলি এই যে আরেকটা রেগুলেটরি বডির মাধ্যমে রান করবে, সেটা হতে পারে না। তাহলে আপনাকে টোটালটাই আসতে হবে একটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, সবগুলি ব্যাংক একসাথে চলতে হবে এবং তাদের প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি এবং এই যে ইনফরমেশনটা অ্যাভেইলেবিলিটি থাকতে হবে। তারপরে যেটা দেখতে হবে যে আমাদের আইনগুলি, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট যেটা 2023-তে যে অ্যামেন্ডমেন্ট এনেছে, আপনি দেখেছেন যে এই অ্যামেন্ডমেন্টগুলি লুট করতে সহযোগিতা করা, এইটা করা হয়েছে, সেইটা করা যাবে না। তাহলে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে নতুন ভাবে অ্যামেন্ডমেন্ট যেটা আনতে হবে, যেটা বাংলাদেশ ব্যাংকের কিছু আপনি দেখেছেন যে নতুন ড্রাফটে যেগুলি বলছে তারা, একটা হলো 50% ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরও আপনার এখানে অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে এবং তাদের ইফিসিয়েন্সিটা, তাদের রেগুলার বেসিস ট্রেনিংটা এবং তাদের রিমুনারেশনটা, সেটাও মেক শিওর করতে হবে এবং তাদের যে ডিসেন্টিং
ওপিনিয়ন দেওয়া, সেইটাও মেক শিওর করতে হবে। তারপরে যেটা করতে হবে যে এক ফ্যামিলি থেকে, যেটা বাংলাদেশ ব্যাংক বলছে যে দুজন, আমার কাছে মনে হয় যে একজনের বেশি আনা উচিত না, যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী। তার মানে হলো স্পন্সর শেয়ার হোল্ডার থেকে একজনের বেশি হওয়া উচিত না। দ্বিতীয় যেটা হলো আপনার যে এই যে ডিউরেবিলিটিটা, বাংলাদেশ ব্যাংক বলছে যে 6 ইয়ার্স এর বেশি ডাইরেক্টর থাকতে পারবে না। আমার মনে হয় সেটা বোধহয় 3 ইয়ার্স করে সেটা রিজনেবল হতে পারে। এরপরে যে ডিফল্টের ডেফিনেশন, যেটা এখন আইএমএফ এর অনুযায়ী 3 মান্থসের মধ্যে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেটাকে ধরে রাখতে হবে। তাহলে ব্যাংক কোম্পানিজ অ্যাক্টে আমাদের অনেক ধরনের অ্যামেন্ডমেন্ট, যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, সেভাবে আনতে হবে। এবং এখানে বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট এই সেপারেশনটা মেক শিওর করতে হবে, এবং ম্যানেজমেন্টেরও অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, বোর্ডেরও অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। তার মানে হলো গভর্নেন্স, আর তার মানে কর্পোরেট গভর্নেন্স 2018, সেটাকেও আরো ডেভেলপ করতে হবে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস স্ট্যান্ডার্ড অনুযায়ী। সাথে সাথে আমাদের যে অর্থ ঋণ আদালত আইন 2003, সেটার অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটাকে আপ টু দি মার্ক আনতে হবে। যেটা আমরা দেখি যে ইন্ডিয়ান আইন যদি আপনি দেখেন, সেই ইন্ডিয়ান আইনে আপনি দেখবেন আমাদের যে কোম্পানি অ্যাক্ট 2013, সেখানে 447 এবং 448-এ যেমন একটা ডিফল্টার তার পানিশমেন্ট 10 ইয়ার্স পর্যন্ত হতে পারে, যেটা আমাদের সেকশন 34-এ যদি দেখেন অনলি 6 মান্থসের আছে। সেই জায়গাটা আমার মনে হয় এইটা ভেবে দেখা উচিত। সাথে সাথে আমাদের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট এবং অন্যান্য যে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাক্ট যেটা করা হয়েছে 2020-তে, এই ওভারঅল ইকোসিস্টেমটাকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যেখানে টোটাল স্টেক হোল্ডারদের কার কি করণীয় সেটাও বলা থাকতে হবে। পানিশমেন্টটা ফেইলিং হলে পানিশমেন্টটাও মেক শিওর করতে হবে, প্রসিডিওর গুলো আপ টু দি মার্ক সেটা বলতে হবে। এবং ইয়ারলি যেটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, আপনি দেখবেন যে ইন্টারন্যাশনালি 1 ইয়ার প্রতি বছর একবার করে রিভিউ করে, বা 1-2 বছরের মধ্যে। আমাদের 20-30 বছর হওয়ার পরও রিভিউ হয় না। সেইটা রেগুলার বেসিস এটা রিভিউ করতে হবে এবং আপ টু দি মার্ক করতে হবে। অনলি দেন আমরা আমাদের ব্যাংকিং সেক্টরে একটা রিফর্ম বা একটা আস্থা বা কনফিডেন্স ফিরে আসবে। এবং এটা আসলে করাটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং সাজেশন আপনি দিয়েছেন জনাব ব্যারিস্টার মাসুম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষের দিকে আমরা মাহমুদ হোসেনের কাছ থেকে একটু শুনতে চাই। জনাব মাহমুদ হোসেন, এই জায়গাটাতে এর বাইরে কি আপনার কোনো অ্যাড করার আছে কিনা, ছোট করে আমরা আসলে শেষ করি। আমি যেটা বলবো যে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে দেখভাল করার জন্য। এই প্রাতিষ্ঠানিক সক্ষমতা কিন্তু ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। সেটা যেমন সেন্ট্রাল ব্যাংক হিসাবে বাংলাদেশ ব্যাংক হ্যাপেন টু বি ওয়ান অফ দ্য ইফেক্টিভ রেগুলেটর, যে 2000-এর দিকে যখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হলো, তখন কিন্তু খুবই অ্যাক্টিভ একটা ভূমিকা পালন করছে। পরবর্তীতে তার প্রাতিষ্ঠানিক সক্ষমতা নষ্ট করে দেওয়া হয়েছে, সে কিন্তু কোনো ইফেক্টিভ রোল প্লে করতে পারেনি। বাট সেই শার্প অফিসিয়াল, মেরিটোরিয়াস অফিসিয়াল যারা এডমিনের উপর বাংলাদেশ ব্যাংক আপনার প্রায়োরিটি দিয়ে ওখানে জয়েন করেছে এবং তারা কিন্তু খুবই ইফিশিয়েন্ট, তাদেরকে কিন্তু ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে। তো প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলো বাড়াতে হবে, আইনের শাসন নিশ্চিত করতে হবে। কারণ আমাদের এখানে আইনে যেটা আছে, যেহেতু আইনের শাসনে দুষ্টের দমন অ্যান্ড শিরিষ্টের লালন পালন হয় না, এজন্যই কিন্তু এই আপনার 1000 কোটি টাকা লোন নিয়ে আপনার আর্থিক কেলেঙ্কারি করে এখন পর্যন্ত পেনাল্টি হয়েছে বলে আপনি কতটা এক্সাম্পল আনতে পারবেন? এটা যতক্ষণ পর্যন্ত এনশিওর না করবেন, ততদিন পর্যন্ত কিন্তু রাজনৈতিক বন্দোবস্তে লুটপাট চলতেই থাকবে। এটা আপনাকে করতে হবে। এবং গভর্নমেন্টের এন্ডে যেটা করতে হবে, যে আমাদের পলিসিগুলা অর্থনৈতিক নিডটা ইম্পর্টেন্ট পেতে হবে রাজনৈতিক নিডের চেয়ে। যেটা আমরা বলি যে এটা পলিটিক্যাল ইকোনমি হলে হবে না, এটা হতে হবে ইকোনমিক্যাল পলিটিক্স। যদি এটা হয় তাহলেই কিন্তু আমাদের আপনার মনে করেন দেশ অবিষ্ট লক্ষ্যে এগিয়ে চলবে। শুধু রাজনীতিতে না, অর্থনীতিতেও গণতন্ত্র করতে হবে। এক্স্যাক্টলি। এবং সবচেয়ে বড় যে আমি ইম্পর্টেন্ট কথাটা বলবো, যে এখানে আইন কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ আছে, যদিও মাঝে মধ্যেই আপনার রাজনৈতিক স্বার্থের জন্য পরিবর্তন করা হয়েছে। বাট আইনের যে আপনার ব্যবহার বা আইনের যে অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু একদম নাই। ওই জায়গাটায় আপনার প্রায়োরিটাইজ করতে হবে। কারণ আমার শুধু ওই যে আইন থাকলেই হবে না, সেটার প্রয়োগ কিন্তু থাকতে হবে। তো এগুলো যদি না হয়, আমরা ওয়ার্ল্ড ফেমাস আইন আনবো। যেমন আপনি যদি আমাদের সিকিউরিটির ক্ষেত্রে ধরেন, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এত ভালো ভালো আইন করেছে, ইভেন আপনার
4-5 বছর আগে তারা আইএসকো পুরস্কারও পেয়েছে আইনের দিক থেকে, বাট ওটার প্রয়োগ যেহেতু ছিল না, কাজেই মানুষ কিন্তু রীতিমতো পুঁজিবাজারে বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছে। কাজেই আইনের প্রয়োগটা অনেক ইম্পর্টেন্ট, ভালো আইন থাকাটাও ইম্পর্টেন্ট, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্রয়োগ। তো এটা খুবই দরকার হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন, এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার AM মাসুম আপনাকে। আপনারা দুজনেই আমাদের সাথে আলোচনায় অংশ নিয়েছেন। ভবিষ্যতে আপনাদের সাথে আবারও কথা হবে এই বলে আবারও বিরতি নিচ্ছি। আরেকটি বিরতির পর আরও সংবাদ আছে। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। আমরা এই মুহূর্তে দেখতে চাই যে দেশের প্রধান পত্রিকাগুলো বাণিজ্য সংবাদ কি বাণিজ্য শিরোনাম করেছে আমরা দেখতে চাই। শুরুতে প্রধান কিছু সংবাদ আমরা নিয়েছি। প্রথম আলো সংবাদ করেছে নিলামে চায়ের দাম ও বিক্রি দুটোই বেড়েছে। এটি একটি ভালো খবর যে চায়ের দাম বেড়েছে। চায়ের দাম বাড়ার একটি ভালো কারণ হচ্ছে তাহলে আসলে চা যারা উৎপাদন করে, বিশেষ করে চা শ্রমিক বা বাগান মালিক, তারা বেশ সংকটের মধ্যেই ছিল, সেখান থেকে হয়তো কিছুটা স্বস্তির জায়গায় তৈরি হবে। পরের সংবাদটি আমরা দেখতে চাই, রপ্তানিতে বাড়ছে চ্যালেঞ্জ, বাংলাদেশ প্রতিদিন এই সংবাদটি করেছে। তারা নানান ধরনের কারণ এখানের পেছনে দেখিয়েছে, কারণ বিশেষ করে শুল্ক নীতি এবং LDC উত্তরণের যে বাজার বহুমুখীকরণের যে প্রয়োজন তৈরি হয়েছে, সেই জায়গাগুলোতে আসলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। পরের সংবাদটি বণিক বার্তার প্রায় 2.5% পয়েন্ট হারিয়েছে সূচক। এটি সপ্তাহের আসলে পুঁজিবাজারের সংবাদ। 2.5% পয়েন্ট হারিয়েছে ডিএসসির প্রধান সূচক। এরপরে আমরা যদি দেখি ডেইলি স্টারের শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমিয়েছে চীন, লাভ বাংলাদেশের। এটি একটি ভালো খবর, কারণ চীনের আসলে যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি কমার কারণে সেখানে দাম কমেছে এবং সেই কম দামে আমদানি করার একটি সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে এমনিতেই পণ্য আমদানি বাড়ানোর একটি চাপ আছে, সেই জায়গাটাতে এটি নিশ্চয়ই একটি ভালো কাজ করবে। পরের সংবাদটি যা বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলেছে সস্তা ভারতীয় সুতায় যেভাবে পিছিয়ে পড়ছে দেশের টেক্সটাইল শিল্প। এটি টেক্সটাইল খাতের একটি সুতা আমদানি নিয়ে একটি সংবাদ। এই ছিল আমাদের কাছে পত্রিকার সংবাদ। আমরা একটু স্বর্ণের দরদাম জানতে চাই, কারণ আমরা স্বর্ণের দাম আসলে বেশ খানিকটা বেড়েছে। গত এক সপ্তাহে 2 লাখের উপরে উঠে গেছিল, এখনও 2,10,000 টাকায় কিন্তু প্রায় বিক্রি হচ্ছে 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরি। 21 ক্যারেটের দাম প্রায় 2 লাখ ছুঁয়ে অবস্থা। 18 ক্যারেট 1,71,088 টাকা এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,42,300 টাকায়। এই দাম বাড়ার কারণে কিন্তু স্বর্ণের চাহিদা কমেছে, বিক্রি কমেছে দেশের বাজারে। রূপার দরদাম যদি জানতে চাই, স্বর্ণের সাথে পাল্লা দিয়ে রূপারও দামও কিন্তু বেশ খানিকটা বেড়েছে, 5,000 টাকায় চলে গেছে এখন প্রতি ভরি 22 ক্যারেট রূপা। 21 ক্যারেটের দাম 4,747, 18 ক্যারেট 4,070 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 3,055 টাকায়। দর্শক, এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। নবগঙ্গা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা নড়াইলের বেশ কয়েকটি গ্রামের মানুষ। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে বহু বাড়িঘর এবং স্থাপনা। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে ভাঙন তীব্র হচ্ছে। তবে এরই মধ্যে বালু খনন বন্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খায়রুল আরফিন রানা তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীপাড়ের কাকটেলবাড়ি, হাসলা ও শুক্তগ্রামের মানুষের কাছে ভাঙন যেন চেনা রূপ। আবারও দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাবরা, হাসলা ইউনিয়নের 3 গ্রামের 200 বাড়িঘর ও স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বালুমহল এখানকার নদী তীরবর্তী মানুষের কাছে অভিশাপ। নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ফলে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হচ্ছেন তারা।
বালি না কাটলে এরকম রাস্তা ভাঙতো না, এবার খালি বালি কাটার জন্য ভেঙে এই পর্যন্ত চলে এসেছে। বালি যদি এবার কাটা হয়, তাহলে বাজারও ভেঙে যাবে। আর আমাকে নদীর এত অনেক ভাঙতো না যদি বালি যদি না কাটা হতো। এখানে যাতে না ভাঙে সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সদা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। ভাঙন ঝুঁকিতে পড়েছে মহাজন, বারুইপাড়া পাকা রাস্তা, শুক্তগ্রাম বাজার, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ অসংখ্য বাড়িঘর ও স্থাপনা। চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে নদী পাড়ের বাসিন্দারা। আমাদের যে বেড়িবাঁধটা, এটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, এই বেড়িবাঁধ যদি ভেঙে যায় 20-25টা গ্রাম প্লাবিত হয়ে যাবে। আমাকে ভিটে বাড়ি চলে গেলে, মেন রোড চলে গেলে আমরা বসত বাড়ি কোথায় করব? আমার তো সেই টেনশনেই আমাকে খাওয়া দাওয়া ঘুম হারাম হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালালেও তা কাজে আসছে না। বালু খনন বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসনকে লিখিত পত্র মারফত জানিয়েছি ইমিডিয়েটলি ওই ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করার জন্য। এইভাবে বালু উত্তোলন করার ফলে আমাদের বেড়িবাঁধে ফাটল ধরেছে। বেড়িবাঁধ ভেঙে গেলে সেঞ্চুরি বিল প্রকল্প সহ অন্যান্য যত স্থাপনা আছে সব কিছু ঝুঁকিতে পড়ে যাবে। এদিকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমি অতি দ্রুতই নোটিশ করছি এবং তাদেরকে সাবধান করে দিতে হবে, আদারওয়াইজ আমরা অন্য যে ব্যবস্থা আইনগত ব্যবস্থা আমরা তাদের বিরুদ্ধে নেব। অবিলম্বে ভাঙন রোধ করা না গেলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নদী পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, অবৈধ বালু উত্তোলনের যে একদিকে রমরমা ব্যবসা চলছে, অন্যদিকে সাধারণ মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে, তাদের মাছের ঘের সহ তাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে, সেখানকার অর্থনীতি আসলে হুমকির মুখে পড়েছে। এ বিষয়ে নিশ্চয়ই কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের বিরুদ্ধে পুনরায় বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। চীনের গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানি সীমিত করার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন দ্রুত শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। একই সাথে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। দুদেশের এই বাণিজ্য উত্তেজনায় বৈশ্বিক প্রযুক্তি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ভারতের 9 প্রতিষ্ঠান এবং দেশটির 8 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।